আজকে আমরা প্রবাহী তড়িৎ এই চ্যাপ্টারটা আলোচনা করব। মাধ্যমিকে সবচেয়ে বড় চ্যাপ্টার হলো এটা। এই চ্যাপ্টারের অনেকগুলো পার্ট আছে। প্রথমে স্থির তড়িতের আকর্ষণ বিকর্ষণ বল সংক্রান্ত পার্ট, তারপরে রয়েছে পরিবাহী রোধ, তারপরে রয়েছে প্রবাহের নানান ইফেক্ট, যেমন তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল ইত্যাদি। তারপরে রয়েছে তড়িৎ চুম্বকীয় আবেশ। এই বিষয়গুলোকে আমরা পাঠ পাঠ করে পড়ব এবং খুব সময় নিয়ে যত্ন করে আমাদেরকে বুঝে পড়তে হবে। আমরা এখন শুরু করব ফার্স্ট, এটা হলো প্রবাহী তড়িতের একদম প্রাথমিক বিষয়। প্রবাহী তড়িৎ ইংরেজিতে কি বলা হয়? কারেন্ট, ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটি বিষয়টা মূলত ফ্লো অফ সামথিং, একটা কিছুর প্রবাহ। এই কারেন্ট, ইলেকট্রিসিটি একটা কিছুর প্রবাহ। যে বিষয়টার প্রবাহ, সেই বিষয়টা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কোনো পরিবাহের ভিতর দিয়ে বা কোনো অবস্থান থেকে আরেকটা অবস্থানে যা পরিবাহিত হলে আমরা সেখানে একটা কারেন্ট ফ্লো হতে দেখি বা প্রবাহ পাই, তাকে বলা হয় আধান। এই আধানটা কি করে আসে বা একটা বস্তুর আধান থাকে কি করে, সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। ধরো এরকম একটা বস্তু রয়েছে, এই বস্তুর মধ্যে ইলেকট্রন রয়েছে এবং তার সমান ধনাত্মক আধান রয়েছে। তার ফলে অ্যাজ এ রেজাল্ট এই বস্তুটাকে আমি নিস্তড়িত বস্তু বলতে পারছি, নিস্তড়িত বস্তু বলছি। কিন্তু প্রকৃতপক্ষে এর মধ্যে আধান আছে, যতটা ধনাত্মক আধান আছে ঠিক ততটাই ঋণাত্মক আধান আছে, তার জন্য এটা জিরো হয়। এখন এই আধান বিষয়টা কি, আধানের কনসেপ্ট, আধান কাকে বলে যদি তোমাকে প্রশ্ন করা হয়, তাহলে তোমাকে একটু বিষয়টাকে ভালো করে বুঝতে হবে। দেখো, তোমরা তাপের বিষয় পড়েছো। কোনো বস্তু যা গ্রহণ করলে, যে শক্তি গ্রহণ করলে, যে শক্তি গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়, অর্থাৎ উত্তপ্ত হওয়া মানে কি? তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বৃদ্ধি পায়। এই তাপমাত্রাটা কি? এটা আমরা বলেছি বস্তুর তাপীয় অবস্থা, বস্তুর তাপীয় অবস্থা। অর্থাৎ এখানে যে শক্তি, তাপ যখন আমরা বলেছিলাম, তাপের ক্ষেত্রে আমরা সেটাকে বলছি একটা শক্তি। আধানের ক্ষেত্রে তাকে কোনো শক্তি বলা যাবে না, ভর বলা যাবে না, পদার্থের পরিমাণও বলা যাবে না, শক্তিও বলা যাবে না। কি বলবো তাহলে? না, আধান হলো এমন একটা বিষয় যা কোনো বস্তু গ্রহণ বা বর্জন করলে আধান আমি এখানে দিতে পারি, অথবা কোনো বস্তু থেকে আমি আধান বের করে নিতে পারি। কোনো বস্তু আধান নিতে পারে অথবা দিতে পারে, দিলে তার তড়িৎ বা তাড়িতিক অবস্থার পরিবর্তন ঘটে, কথা হলো এই পরিবর্তনটা যে ঘটছে, এটা কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি না। এখানে দেখো, একটা বস্তু যখন তাপ নিচ্ছে, তখন আমি সেই বস্তুটার গায়ে হাত দিলে বুঝতে পারছি সেটা গরম হচ্ছে কি ঠান্ডা হচ্ছে, এটা একটা অনুভূতি দিয়ে বোঝা যায়। কিন্তু তড়িতের ক্ষেত্রে একটা বস্তুর আধান আছে কিনা আমরা সচরাচর বুঝতে পারি না। তবে তুমি একটু খেয়াল করে দেখো তো, আমরা শক লাগে আমাদের, ইলেকট্রিক শক আমরা বলি না, ইলেকট্রিক শক, ইলেকট্রিক শক, শক যখন লাগে, বৈদ্যুতিক শক লাগা যেটাকে বলছি, সেই শক লাগে কেন? না, কোনো আধানগ্রস্ত বস্তুতে যখন আমরা হাত দিই তখন আমাদের শক লাগে। সেটা কি অনুভূতি নয়? অবশ্যই সেটা অনুভূতি।
এই শক লাগাটার কথা যদি আমি বলি, তাহলে আমি বলবো যে এই তড়িতের অবস্থার, তাড়িতিক অবস্থার পরিবর্তন ঘটে। একটা বস্তু যখন আধান গ্রহণ করে বা বর্জন করে, তার তাড়িতিক অবস্থার পরিবর্তন ঘটে। একটা বস্তু যখন তাপ গ্রহণ করেছিল, তার তাপীয় অবস্থার পরিবর্তন ঘটেছিল, তাপীয় অবস্থার পরিবর্তন ঘটেছিল। আর একটা বস্তু যখন আধান গ্রহণ বা বর্জন করে, তার তাড়িতিক অবস্থার পরিবর্তন ঘটে, যেটা সচরাচর আমরা অনুভব করতে পারি না ঠিকই, কিন্তু আধানটা যদি বেশ ভালো হয়, ভালো মাত্রায় হয়, আমার কোনো বস্তুতে একটু তাপ দিয়ে দিলে কি আমি বুঝতে পারি সেটা গরম হয়ে গেছে? বুঝতে পারি না। সে যথেষ্ট পরিমাণ তাপ গ্রহণ করলে তবেই আমরা বুঝতে পারি। তুমি দেখো, যদি একটা সমুদ্রের জলে কিছু তাপ ছেড়ে দেওয়া হয়, তার কি তাপমাত্রা বাড়বে? বাড়বে না। সেক্ষেত্রে কি আমরা বুঝতে পারি সেটা গরম হচ্ছে? সেরকম এখানে এই বৈদ্যুতিক শক, এটাও কিন্তু একটা আমাদের একটা অনুভূতি, একটা ফিলিংস, একটা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়। অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য একটা বিষয়ের সঙ্গে আমি এই আধানের সম্পর্ক পেলাম। আজকে আমরা একটা নতুন বিষয় আমরা জানলাম যে একটা বস্তু আধান বা এমন কিছু গ্রহণ করে বা বর্জন করে যার জন্য তার তাড়িতিক অবস্থার পরিবর্তন ঘটে। এখানে যেটা তাপীয় অবস্থাকে আমরা তাপমাত্রা বলেছিলাম, একটু পরে তোমরা জানবে এই তাড়িতিক অবস্থাকে আমরা বলবো তড়িৎ বিভব। তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। হ্যাঁ, তাহলে এখানে তাপের গ্রহণ বর্জন হচ্ছে, তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করছে। তাপের গ্রহণ হলে তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপের যদি বর্জন হয় তাহলে তাপমাত্রা হ্রাস পায়। এইটুকু আমরা সকলেই বুঝি। এই ক্ষেত্রেও তাই, যে আধান হলো এমন একটি বিষয় যা গ্রহণ করলে কোনো বস্তুর তাড়িতিক অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ তার বিভবের পরিবর্তন ঘটে, যার ফলে আমরা ওই বস্তুটাতে হাত দিলে আমাদের শক লাগে। এছাড়াও আমরা যদি এরকম করি, আমরা স্থির তড়িৎ বিজ্ঞানে পড়েছি বা জেনেছি আগের ক্লাসগুলোতে, যে দুটো বস্তুকে যখন ঘষা হয়, এই দুটো বস্তুকে কাছাকাছি এনে তাদেরকে ঘষা হচ্ছে, অর্থাৎ ঘর্ষণ। দুটো বস্তুকে যদি আমরা ঘষতে থাকি, এটাকে বলা হয় রাব করা। এই রাব করলে কি হবে, দুটো বস্তু যদি ভিন্ন বস্তু হয়, এটা ধরো কাঁচ, হ্যাঁ, আর এটা ধরো পশম, এদের মধ্যে যদি আমি ঘষি, তাহলে এখানে দেখবে এরা পরস্পরকে আকর্ষণ করছে। দুটো বস্তুকে এটাকে ঘষা হলো, তার ফলে দেখা যাবে এই যে পশম, এটা ধনাত্মক আধান। ধনাত্মক আধান তো আমি দেখতে পাবো না, এরা কি আধান হয়েছে এখন আমি বলছি না, এদের মধ্যে আমরা আকর্ষণ হয় দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে কোনো বস্তুকে ঘষা হলে তাদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা বিনিময় হয়। হ্যাঁ, গিভ অ্যান্ড টেক, বিনিময় হচ্ছে। যেই বিনিময়টা হচ্ছে সেটা কিসের বিনিময় হয়? দুটো বস্তু যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে না থাকতো, সেক্ষেত্রে তাপের বিনিময় হতো। তার টেম্পারেচারটা যতক্ষণ না সমান হতো, সে তাপীয় সাম্যে যতক্ষণ না আসতো, তার তাপের আদান প্রদান ঘটতো। এখানে কি এমন আছে যে এরকম এদের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে না? এদের মধ্যে আমরা জানি যে অসংখ্য পরমাণু রয়েছে, এদের মধ্যে পরমাণু রয়েছে। সেই পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন। আমরা জানি, আমরা পড়েছি ক্লাস 9-এ পরমাণুর গঠন। সেখানে ইলেকট্রনের স্রোত, ক্যাথোড রশ্মি বেরিয়ে এসেছিল ধাতু থেকে। ধাতুর মধ্যে পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়েছে বলে প্রথমে মনে করা হয়েছিল, এবং পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছিল না, ইলেকট্রন থেকেও কোনো কিছু বেরিয়ে আসতে পারে, অর্থাৎ পরমাণু থেকেও কিছু বেরিয়ে আসতে পারে, অর্থাৎ পরমাণুকেও ভাঙা যায়। এই ঘটনাগুলো আমরা সেখানে পরিষ্কার দেখেছি। এখন আমরা বুঝতে পারছি যে কাঁচ আর পশম, এরা দুটো পদার্থ, এদের মধ্যে একজনের ইলেকট্রনের আধিক্য রয়েছে, এর আধিক্য বেশি, এর আধিক্য রয়েছে। তার জন্য এ কি করে, একে ইলেকট্রন দিয়ে দেয়, একে ইলেকট্রন দিয়ে দেয়। যখন দুটো পদার্থকে ঘর্ষণ করা হচ্ছে, তখন একটা পদার্থ আর একটা পদার্থকে ইলেকট্রন দিয়ে দেয়। আর আমরা জানি কি, ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ। তার জন্য এই বস্তু ঋণাত্মক হয়ে যায়,
আর এই বস্তুটা ধনাত্মক আধানে আহিত হয়। আমরা সেখানে স্থির তড়িৎ সারণী পড়েছি। স্থির তড়িৎ সারণীতে দেখেছি যে কোন পদার্থের সঙ্গে কোন পদার্থ ঘষলে কোনটা ধনাত্মক হবে আর কোনটা ঋণাত্মক হবে। পশম, কাঁচ, তারপরে হচ্ছে কাগজ, রবার, মানবদেহ, ধাতব পদার্থ, এবোনাইট, গালা, রজন, অ্যাম্বার, এই সমস্ত পদার্থগুলোকে সাধারণত সেখানে ঘষা হয় দেখেছি। স্থির তড়িৎ বিজ্ঞান, এটা হচ্ছে প্রবাহিত তড়িৎ। আর স্থির তড়িৎ বিজ্ঞান যেখানে ইলেকট্রোস্ট্যাটিক বলছি, ইলেকট্রোস্ট্যাটিক্স, এই স্থির তড়িৎ বিজ্ঞানে কিন্তু আমরা আধানের কথা আলোচনা করি। আধানের উৎপত্তি, আধানের নেচার, এই সমস্তগুলো আমরা আলোচনা করি। আধানকে ইংরেজিতে বলা হয় চার্জ। আধানের কথা আমরা আলোচনা করি। এবার একটা বস্তু চার্জগ্রস্ত হওয়া মানে কি? একটা বস্তু চার্জ হওয়া মানে আধানগ্রস্ত হওয়া। আধানগ্রস্ত হলো, একটা বস্তু আধানগ্রস্ত হলো, তার মানে কি এ কিছুটা ইলেকট্রন নিল বা কিছুটা ইলেকট্রন ছেড়ে দিল। এ যদি 10টা ইলেকট্রন নেয় তাহলে 10 গুণিতক একটা ইলেকট্রনের আধান হবে এর আধান। আর এ যদি 10টা ইলেকট্রন ছেড়ে দেয়, 10 গুণিতক একটা ইলেকট্রনের আধান হবে এর আধান। মনে করো একটা ইলেকট্রনের আধান তোমরা জানো, তাও আরেকবার বলছি, 1-1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব একটা ইলেকট্রনের আধান। ইএসইউ পদ্ধতিতে বলে দিচ্ছি 4-4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। এই ভ্যালুগুলো তোমরা জানো, এইগুলো হলো ইলেকট্রনের আধান। এইটা যদি একটা ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে তখন তার আধান দাঁড়াবে এইটা। অর্থাৎ সেখানে আমি যদি বলি একটা ধাতু বা একটা পদার্থকে আমি 10⁻6 মানে কি 10 লক্ষ ইলেকট্রন দিলাম, তাহলে তার আধান কত? আধানকে কিউ দিয়ে লেখা হয়। তখন বলবে 10 ইন্টু 10⁻6 ইন্টু একটি ইলেকট্রনের আধান। বস্তুটার আধান হবে কি কিউ সমান 10⁻6 ইন্টু একটি ইলেকট্রনের আধান, ঠিক কি না? একটি ইলেকট্রনের আধান। আবার কোনো একটা বস্তু থেকে আমি 10⁻10 সংখ্যক ইলেকট্রনকে বের করে নিই, দেখো এখানে দিচ্ছিলাম আর এখান থেকে বের করে নিলাম, তখন এর আধান কি হবে? কিউ সমান কি হবে 10⁻10 ইন্টু একটি ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধান কি বলো? একটি ইলেকট্রনের আধান। এই হচ্ছে ব্যাপার। এখানে একটি ইলেকট্রনের আধান এখানে কি হবে? এখানে যোগ হচ্ছে, এখানে এটা নেগেটিভ। তাহলে এই যে বস্তুটা, প্রথম বস্তুটা নেগেটিভলি চার্জ হবে আর দ্বিতীয় বস্তুটা পজিটিভলি চার্জ হবে। এখানে একটা মাইনাস চিহ্ন দেবো, বর্জন হচ্ছে। আর এখানে ইলেকট্রনের আধানের মধ্যে একটা মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার জন্য আমরা এটা পাবো। অর্থাৎ একটা বস্তুর আধান কত পরিমাণ থাকতে পারে? একটি বস্তুর বা একটি পদার্থের কোনো বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে? সর্বনিম্ন মান কি হতে পারে? পরিষ্কার তুমি বুঝতে পারছো? একটা বস্তু যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয় বা নেয় তখন তার যে আধান সেটাই হবে তার সর্বনিম্ন মান। একটা বস্তুর আধানের মান বলেছি, এটাকে মড বলছি, এর পরম মানটা চাই। একটা বস্তুর যে মূল যে আধানের যে ভ্যালুটা, পজিটিভ কি নেগেটিভ আমি জানতে চাইছি না, আমি জানতে চাইছি একটা বস্তুর যে আধান থাকে তার মানের, তার যে মান তার সর্বনিম্ন ভ্যালু কি। এইটা হবে কি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। 02 আমি এখানে লিখছি না, একটা এইরকম ফিগারে লিখছি। এবার তোমাকে জিজ্ঞাসা করলো যে একটি বস্তুর আধান 4.8 ইন্টু 10⁻⁻6 কুলম্ব হতে পারে কি? তুমি বলবে হ্যাঁ হতে পারে। এখানে কি করবে? এই আধানটা মোট আধান এইটা, এই আধানকে তুমি একটা ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি নাম্বার অফ ইলেকট্রন পেয়ে যাবে। n গুণিতক E সমান হচ্ছে এটা 4.8 ইন্টু 10⁻⁻6। আর ইটা কি? এই জিনিসটা n সমান হবে
4 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে যদি মাইনাস চিহ্ন দাও, মাইনাস চিহ্ন না দিলেও চলবে তোমাদের, তবে আমি এখানে মাইনাস চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করছি, -90। এখন এখানে কি হলো না, এখানে হলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার, উপরে 19 উঠে গেলে কি হবে, +19 -6, তাহলে হবে 30। অর্থাৎ এখানে মাইনাস চিহ্নটা বোঝাচ্ছে ওখান থেকে ওই বস্তুটা যেহেতু ধনাত্মক আধানে আহিত, ওখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে। কটা ইলেকট্রন বেরিয়ে গেছে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 13 সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে। এই হলো আধানের বিষয়। একটা বস্তু আধানগ্রস্ত কখন হয়? যখন সেই বস্তুটা ইলেকট্রন গ্রহণ কিংবা বর্জন করে। আধানগ্রস্ত হওয়া মানে কি? তাহলে আমরা এত আলোচনায় একটা জিনিস পেলাম, আধানগ্রস্ত হওয়া মানে, আধানগ্রস্ত মানে হচ্ছে ইলেকট্রন বর্জন অথবা গ্রহণ। এবারে এই যে আধান, একটা বস্তু আধান আছে আর একটা বস্তুর আধান আছে, এইটা যদি ধনাত্মক হয়, এটাও যদি ধনাত্মক হয়, তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। এরকম দুটো আধান আমি কাছাকাছি আনলাম, তারা এরকম করে সরে যাবে, এরকম করে ছিটকে চলে যাবে, এদের মধ্যে বিকর্ষণ হবে। আবার একটা আধান ধনাত্মক, একটা আধান ঋণাত্মক, তখন কি করবে? পরস্পরের দিকে ছুটে আসবে, এরকম করে ছুটে আসবে। এই হলো এদের মধ্যে আকর্ষণের ব্যাপার আর বিকর্ষণের ব্যাপার। দুটো যদি পজিটিভ হয়, আবার দুটো যদি নেগেটিভ হয়, তাহলেও এদের মধ্যে বিকর্ষণ হবে। এটা কিন্তু আমরা আগে জেনেছি, আমরা ক্লাস 8-এ পড়েছি। সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিষম প্রকৃতির আধান পরস্পরকে আকর্ষণ করে। এখন এদের যে আকর্ষণ বিকর্ষণ বলের মান, সেই মানটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তার আগে আমি আধানের যে এককগুলো হয়, আধান তো একটা রাশি, এই রাশিটার যা একক হয় সেই এককগুলো সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি। প্রথমে আমরা বলবো আধানকে, 1 নম্বর হচ্ছে আধানকে কিউ দ্বারা চিহ্নিত করা হয়। 2 নম্বর বলবো আধানের মান সমান একটি কোনো পূর্ণ সংখ্যা, সে বড় হতে পারে ছোট, পূর্ণ সংখ্যা গুণিতক ইলেকট্রনের চার্জ বা ইলেকট্রনের, একটি ইলেকট্রনের আধান। 3 নম্বর বলবো আধানের একক। আধানের একক কি আছে না, আধানের একক রয়েছে এসআই পদ্ধতিতে কুলম্ব, সি দিয়ে লেখা হয় কুলম্ব, তোমরা বলবে কুলম্ব। এইটা হলো আধানের একক, সি দিয়ে তোমরা সব সময় লিখবে। আর সিজিএস পদ্ধতি বা ইএসইউ একক বলা হচ্ছে বা সিজিএস ইউনিট বলা হচ্ছে, সেই ইউনিটে আধানের একক হবে ইএসইউ। ইএসইউ এর ফুল ফর্ম কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা হলো ফুল ফর্ম। ইএসইউ এর ফুল ফর্ম হলো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। অর্থাৎ 1 ইএসইউ আধান মানে আমরা সিজিএস পদ্ধতিতে একটা আধানের মান দেওয়া আছে বলবো, 1 কুলম্ব মানে এসআই পদ্ধতিতে আধানের ইউনিট বলবো। এদের মধ্যে রিলেশনটা তোমরা মনে রাখবে, 1 কুলম্ব সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। 1 কুলম্ব সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। এছাড়াও আরেকটা একক আছে ইলেকট্রোম্যাগনেটিক, সেই ইউনিটে ইএমইউ, সেই ইউনিটটাতেও ইউনিট সিস্টেমটা খুব কাজে লাগে। তড়িৎ চুম্বকের ক্ষেত্রে, অর্থাৎ তড়িৎ প্রবাহের জন্য যে চুম্বকীয় পথ, সেইখানে কিন্তু আমরা ইএমইউ এককটা ব্যবহার করি। তবে ইএমইউ পদ্ধতিতেও আধানের একক রয়েছে, সেটাকে 1 কুলম্ব বলা হয়। সেটা নিয়ে আমরা এখন জানবো না, আমাদের কিন্তু এই ভ্যালুটা মনে রাখতে হবে। এইটা তোমরা পজ করে এটা লিখে নাও খাতায়। এখন আমরা করব কি না, আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলে মান জানব। সেটা প্রথম যিনি সূত্রাকারে প্রকাশ করেছিলেন তার নাম কুলম্বের সূত্র, কুলম্ব। আর সেই সূত্রটাকে আমরা বলবো কুলম্বস ল বা কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না, দুটি বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিন্দু আধানের মধ্যে প্রযোজ্য হবে।
দুটো বিন্দু আধান যদি থাকে তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলের মান জানা যায় যে সূত্রটা থেকে, সেই সূত্র হলো কুলম্বের সূত্র। এখন বিন্দু আধান কি না, একটা আধান, একটা বস্তু, একটা বড় বস্তু আছে, তাকে আমি আধানগ্রস্ত করে দিয়েছি, এটাকে আমি কিন্তু বিন্দু আধান বলতে পারবো না। অর্থাৎ তার ডাইমেনশন খুব ক্ষুদ্র আকারের কোনো যদি কণা থাকে, তার যে আধান তাকে আমরা বলবো বিন্দু আধান। অর্থাৎ এইরকম একটা ক্ষুদ্র বিন্দু, তার আধান Q1, এরকম একটা ক্ষুদ্র বিন্দু রয়েছে, তার আধান Q2, তবেই এদের মধ্যে আমরা যে আকর্ষণ বিকর্ষণ বলের মান সেটা কুলম্বের সূত্র দিয়ে বের করতে পারবো। ধরা যাক Q1 Q2 আধান রয়েছে, তাদের মধ্যে দূরত্ব রয়েছে r। এই আকর্ষণ বিকর্ষণ বলের মানটা এই রেখা বরাবর কিন্তু কাজ করবে। এবং একটা জিনিস তোমরা মনে রাখবে, একে যে বলে ঠেলবে এও একে একই বলে ঠেলবে, অর্থাৎ পারস্পরিক বল। এখানে বলতে হবে পারস্পরিক বল। এই যে কুলম্বের যে সূত্রটা, সেখানে আমরা বলের মেজারমেন্ট করতে যাচ্ছি, বলের পরিমাপ করতে যাচ্ছি। কি বল এটা? এটাকে বলা হচ্ছে স্থির তড়িৎ বল। স্থির তড়িৎ বল। এই স্থির তড়িৎ বল আকর্ষণও হয় আর বিকর্ষণও হয়। আকর্ষণ আর বিকর্ষণ। আকর্ষণ বল কখন হয়? একটা পজিটিভ একটা নেগেটিভ থাকলে। আর বিকর্ষণ কখন হয়? পজিটিভ অথবা নেগেটিভ আধানের মধ্যে বিকর্ষণ বল হয়। এই স্থির তড়িৎ বলের যে সূত্র, সেইটাই হলো কুলম্বের সূত্র। স্থির তড়িৎ আকর্ষণ বল হয়, স্থির তড়িৎ বিকর্ষণ বল হয়। এই আকর্ষণ বিকর্ষণ বলটাকে আমরা কি বলবো? পারস্পরিক বল। পারস্পরিক বল। এবং এই এদের মধ্যে যে সংযোগী রেখা, এই রেখা বরাবর এই বলটা কাজ করে। এইগুলো আমরা জানলাম। এর পরের কথায় আমরা আসছি যে কুলম্বের সূত্রেতে বলা হয়েছে কি, কুলম্বের সূত্রে বলা হয়েছে দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুটো বিন্দু আধানের, বিন্দু কথাটা আগে বলেছি, দুটো বিন্দু আধানের জন্য এই সূত্রটা প্রযোজ্য। মধ্যে পারস্পরিক আকর্ষণ হতে পারে, বিকর্ষণ বল হতে পারে, বলের মান আধানদ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক। এবারে আমি ধরি এই কুলম্বীয় বল বা স্থির তড়িৎ আকর্ষণ বলের মান বা বিকর্ষণ বলের মান F বল কাজ করছে। F বল যদি কাজ করে, তাহলে এই কুলম্বের সূত্র অনুযায়ী আমি বলবো এই দুটো আধানের সঙ্গে সমানুপাতিক, তাহলে F সমানুপাতিক হবে Q1 × Q। তারপরে কি বলছে? তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ F সমানুপাতিক আমি লিখবো কি 1/r²। এবারে এই দুটোকে যদি তুমি এক করি, তোমাদের ক্লাস 10-এ আছে যৌগিক ভেদ, সেই যৌগিক ভেদে তোমরা জানবে যে এরকম যদি সম্পর্ক থাকে, এই দুটো সম্পর্ক থেকে আমি আসতে পারি F সমানুপাতিক এইটা গুণিতক এইটা, এটা গুণিতক এটা কি হবে? Q1 Q2/r²। এবং সমানুপাত থেকে আমি যদি সমানে যেতে চাই, অর্থাৎ এটাকে একটা ইকুয়েশনে লিখতে চাই, তখন আমরা লিখি F সমান সাম কনস্ট্যান্ট, আমি এখানে K1 দিলাম, কনস্ট্যান্ট ইনটু Q1 Q2/r²। কেন কে দিইনি পরে বলবো। K1 Q1 Q2/r²। ঠিক আছে, তোমরা এটা দেখে নিয়েছো, পজ করে এটা লিখে নিতে পারো। তার পরবর্তী অংশে আমি আসছি। এখন আমরা যে সূত্রটা পেলাম, সেই সূত্রটা হলো কি F সমান K1 Q2/r²। এই K1টা হলো সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক, এই ধ্রুবকটার মান আমাদেরকে জানতে হবে। এই ধ্রুবকটার মান
এর মান কত, এই সমানুপাতিক ধ্রুবকটা কি এবং তার মান কত আমাদেরকে জানতে হবে। এই সমানুপাতিক ধ্রুবকটা কিন্তু মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, প্রকৃতির উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ আমরা যদি দেখি যে Q1 আর Q2 এই দুটো বিন্দু আধানের মধ্যে বায়ু মাধ্যম রয়েছে বা শূন্য মাধ্যম রয়েছে, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান একরকম হবে, কারণ K1 এই ধ্রুবকটা আলাদা হচ্ছে। আবার যদি জল বা অন্য কোনো মাধ্যম রয়েছে, জল বা অন্য কিছু, অন্য কোনো মাধ্যম, কাঁচ, এইরকম মাধ্যম রয়েছে, তখন এই K1 এর মানটা আলাদা। বায়ু বা শূন্য মাধ্যমের জন্য K1 এর মানটা একরকম, আর অন্য কোনো মাধ্যম যদি থাকে এই K1 এর মানটা আলাদা হবে। এখন এই K1 এর মানটা বায়ু বা শূন্য মাধ্যমের জন্য কত হয় সেটা আমরা আগে লিখে ফেলবো। কেন না, আমরা যে সমস্ত পরীক্ষা করে থাকি স্থিরতড়িতের, সেই পরীক্ষাগুলো আমরা বায়ু মাধ্যমে করি অথবা আমরা শূন্য মাধ্যমে করতে পারি। আমাদের এখানে তো শূন্য মাধ্যম নেই, ভূপৃষ্ঠে বায়ু মাধ্যম। সুবিধা হলো কি, বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যমে এর ভ্যালুটা এক হয়, এটা তোমরা মনে রাখবে। এবারে এর ভ্যালুটা কত হয় বলে ফেলা যাক। এর ভ্যালুটা একটা সুন্দর এক্সপ্রেশন দিয়ে লেখা হয়, এই K1 সমান 1/4πε0 Q1 Q2 r²। এইরকম একটা এক্সপ্রেশন এলো। এই এক্সপ্রেশনটার ভ্যালু আমি বলবো, তার আগে আমার জানার দরকার তোমাদের এই বিষয়গুলো কি কি মনে রয়েছে কিনা। এই বিষয়টা কি বলো দেখি। এই বিষয়টা হলো দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, অর্থাৎ এটা হলো বল। এই বিষয়টা কি বলো দেখি, Q1 এটা হলো একটা আধান, এই Q2টা কি বলতো, আধান, আর এই R হলো কি তাদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এই রাশিটা হলো দূরত্ব। তাহলে বল আছে, দূরত্ব আছে, আর আধান রয়েছে। এইগুলো যদি জানা থাকে এটা বের করা খুবই সহজ। কি, আমি যদি বায়ু মাধ্যমে দুটো জানা আধানকে রাখি এবং তাদেরকে একটা নির্দিষ্ট জানা দূরত্বে রাখি, তাহলে আমি একটা বল পাবো। সেই বলটা দেখে আমি বুঝতে পারবো এর ভ্যালুটা কত হয়। এখন এর ভ্যালু জানার আগে এর একক আমি জানতে চাই। এর এককটা কি হবে, আমি এটাকে এদিকে লিখে রাখবো 1/4πε0 লিখে রাখলে বাকিগুলোকে আমি এদিকে আনবো, f × r²/Q1 Q2, ঠিক কি না? এইটা fr²/Q1 Q2 এর সঙ্গে সমান। এখন f এর একক, f মানে বল, বলের একক ইনটু দূরত্বের এককের বর্গ বাই আধানের এককের বর্গ, এটাও আধানের একক, এটাও আধানের একক, আধানের এককের বর্গ করলে এর একক পেয়ে যাব। f এর একক বলো নিউটন, আর এর একক বলো মিটার, কিউ এর একক বলো কুলম। তাহলে এর একক কি হবে বুঝতে পারছো, নিউটন মিটার স্কয়ার বাই কুলম স্কয়ার। কুলম ইন্টু কুলম, কুলম স্কয়ার, নিউটন মিটার পার কুলম স্কয়ার। তাহলে 1/4πε0, আমি কিন্তু মান এখন জানি না, কিন্তু এককটা জানলাম, নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। এর মান হয় 9 × 10⁹। এটা তোমরা মনে রাখবে, এর মান হয় 9 × 10⁹। তোমরা তো পাই জিনিসটা জানো, পাই হলো একটা অমূলদ সংখ্যা, ক্লাস 9-এ দেখেছো। এই পাই এর ভ্যালুটা প্রায় কত হয়, মূলদ আকারে লিখলে 22-এর সঙ্গে সমান হয়। 4 একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা চিহ্ন, এই চিহ্ন দেওয়া আছে মানে নিশ্চয়ই এটা একটা বিশেষ রাশি। এই রাশিটার নাম তোমরা জেনে রাখবে, এই রাশিটার নাম হলো শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ইলেকট্রিক পারমিটিভিটি, ইলেকট্রিক পারমিটিভিটি ইন ভ্যাকুয়াম, পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম।
এইটা তোমরা মনে রাখবে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এর ভ্যালু কত হয় না, এটার ভ্যালু জানি মানে এটার ভ্যালু কি আর আছে, এপসাইলন 0 লিখে দেবো, এদিকে 1/4 পাই ইনটু 10 টু দি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। এটা যদি হিসেব করা হয়, হিসেব করলে কত আসে, 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12। আর একক কি হবে দেখো, এটার একক যদি এটা হয়, এর একক কি উল্টে যাবে, দেখো এটা অনন্য আকারে আছে কি, আমার যদি কোনো 1/l তার আমি দৈর্ঘ্য কি লিখি, মিটার ইনভার্স। আমি যদি 1/টেম্পারেচার থিটা লিখি, তার একক কি লিখি, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে থিটার একক সেলসিয়াস, এই জন্য তার উল্টোটা হয় ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটা তো বুঝতে অসুবিধা নেই। তাহলে তোমরা বলো দেখি যে এই এককটা যদি নিউটন মিটার পার কুলম্ব স্কয়ার হয়, তাহলে এর এককটা কি হবে না উল্টে যাবে, নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 কুলম্ব স্কয়ার। তাহলে কুলম্ব স্কয়ার আগে লিখি, কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 হবে এর একক। আমরা এইগুলো এর ভ্যালুগুলো জানলাম, এদের নামগুলো জানলাম। এবারে আমরা মূল বিষয়ে আসব যে এইটা যেহেতু F = 1/4 পাই এপসাইলন 0 ইনটু q1 q2 বাই r স্কয়ার, এবং এর ভ্যালুটাও জানলাম 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু q1 q2 বাই r স্কয়ার। এখান থেকে আমি এই q1 q2 এর ভ্যালু অর্থাৎ দুটো আধান, এটাও q এটাও q, দুটো আধানকে আমি একক দূরত্বে রাখলাম, r = 1 একক দূরত্বে আমি রাখলাম, দুটো আধানকে একক দূরত্বে আমি রেখেছি, এবং এই আধানটাও এক, এই আধানটাও এক। তাহলে বলো তো এদের মধ্যে কত বল কাজ করবে? দুটো আধানই আমি ধনাত্মক নিলাম, অথবা এটাও ঋণাত্মক এটাও ঋণাত্মক, এটা q = -1 q = -1, যাই করো না কেন q1 * q2 সমান হবে 1, এখানেও q1 * q2 সমান 1 হবে, যাই নাও না কেন দুটো সমান এবং সমজাতীয় আধান, দুটো সমান এবং সমজাতীয় আধান যদি নিই, এরা পরস্পরকে বিকর্ষণ করবে, এইরকম করে সরে যেতে চাইবে। এগুলোকে ফিক্সড করা আছে কিন্তু, নাহলে তো এই ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। এদেরকে কিন্তু একটা জায়গায় বাঁধা আছে, এই বিন্দু আধান এবং এই বিন্দু আধানকে, তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল কত কাজ করবে, এখানে বসিয়ে দেবো এই সূত্রতে, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 1 ইনটু 1, এটা কিন্তু 1 কুলম্ব, এটা 1 কুলম্ব, এটা 1 মিটার, কারণ এটা এসআই পদ্ধতিতে এই ভ্যালুটা দেওয়া হয়েছে। এটা হবে 1 স্কয়ার সমান 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন, কি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন। এখান থেকে আমি ঘুরিয়ে কুলম্বের সংজ্ঞা দিতে পারি, এক কুলম্বের সংজ্ঞা আমরা দিতে পারি। এই সূত্রটা থেকে অ্যাকচুয়ালি কুলম্ব আমি বসিয়েছি, এসআই পদ্ধতিতে আধানের একক ইউনিট আধান আমি রেখেছি। এবার উল্টো দিক থেকে আমি কুলম্বের আমি সংজ্ঞা পেয়ে যাব, যে বলবো যে পরিমাণ আধান 1 মিটার দূরত্বে থাকলে সমান পরিমাণ উভয়ের সমান এবং সমধর্মী যে পরিমাণ আধান 1 মিটার দূরত্বে থাকলে তাদের মধ্যে এই পরিমাণ বিকর্ষণ বল কাজ করে, এই পরিমাণ বিকর্ষণ বল কাজ করে, তাকে বলা হয় 1 কুলম্ব। আমি যদি এটা লিখে ফেলি এরকম হবে যে দুটি সমান ও সমধর্মী আধান বায়ু বা শূন্য মাধ্যমে, এখানে এই যে মানটা দিয়েছি কিসের জন্য, এটা বায়ু বা শূন্য মাধ্যমের জন্য, বায়ু বা শূন্য মাধ্যমে যদি পরস্পর 1 মিটার দূরত্বে থাকে এবং যদি তাদের মধ্যে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন পারস্পরিক বিকর্ষণ বল ক্রিয়া করে, তবে তাদের প্রত্যেকটি আধানকে বলবো, তাদের প্রতিটির আধানকে 1 কুলম্ব আধান বলবো, কি বা আধান বলে লিখবো, আমরা বলবো লিখবো না, বলে লিখবো পরীক্ষায় পড়লে। দুটি সমান ও সমধর্মী হওয়ার ফলে কি হবে, এটা বিকর্ষণ বল হয়ে গেল। বায়ু বা শূন্য মাধ্যম হওয়ার জন্য এটার ভ্যালুটা হলো, এই ভ্যালুটা পাওয়া গেল। থাকলে তাদের মধ্যে 1 মিটার দূরত্ব যদি হয়, তবে তারা এই বিকর্ষণ বলটা কাজ করে এদের মধ্যে, এবং তখন এই যে আধান দুটো, এই আধান দুটোকে আমরা বলবো 1 কুলম্ব করে আধান।
তোমরা 1 কুলম্বের সংজ্ঞা পেয়ে গেলে। এবারে আসা যাক, এই যে আমরা রাশিটা লিখেছিলাম, এই রাশিমালাটা লিখেছিলাম তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলে, অর্থাৎ তড়িৎ বলের রাশিমালা। তড়িৎ বলের যে রাশিমালা আমরা লিখেছিলাম, সেই রাশিমালাটা কি ছিল? F সমান 1/4πε0 Q1 Q2 R²। এখানে কিন্তু এটা সিজিএস নয়, এটা এসআই পদ্ধতির জন্য এই রাশিমালাটি প্রযোজ্য। আমরা যে কে বলেছিলাম, K1 সমান হচ্ছে 1/4πε0 ফর এসআই পদ্ধতি, আন্তর্জাতিক পদ্ধতির জন্য। আন্তর্জাতিক পদ্ধতির জন্য আমরা এইটা লিখেছিলাম, কিন্তু সিজিএস পদ্ধতির জন্য কি হবে? K1 1 ফর সিজিএস সিস্টেম। হ্যাঁ, এসআই ইউনিটের জন্য আমরা এই K1 এর ভ্যালুটা 1/4πε0 আর 1/4πε0 ভ্যালু কি হবে? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, 9 × 10⁹ নিউটন মিটার পার কুলম্ব স্কয়ার। আর এইখানে K1 এর ভ্যালু হবে সিজিএস পদ্ধতির জন্য এটা হবে। এবারে তুমি বলে ফেলো, আমি যখন সিজিএস পদ্ধতিতে এক্সপ্রেশনটা লিখব, এটা হলো এসআই পদ্ধতিতে এক্সপ্রেশন, আর সিজিএস পদ্ধতিতে ফলের যে রাশিমালা বা এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা কি হবে? F সমান 1 × K1 1 × Q1 Q2 R²। এটা হবে সিজিএস পদ্ধতি। তখন এটা হবে কি? ইএসইউ একক। এটার একক হবে ইএসইউ একক। এটার একক কি হবে? সেন্টিমিটার। আর এর একক হবে ডাইন। বলের একক ডাইন, দূরত্ব সেন্টিমিটার এবং আধানগুলো হবে ইএসইউ একক। তবে আমি এর রাশিমালাটা, অর্থাৎ তড়িৎ বলের রাশিমালা, স্থির তড়িৎ বলের আকর্ষণ বা বিকর্ষণ বলের যে রাশিমালা, সেটা আমি এইভাবে লিখতে পারবো। এখন বায়ু তো হয়ে গেল, এগুলো এই দুটোই হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যমের জন্য হয়ে গেল। বায়ু বা শূন্য মাধ্যমের এসআই এক্সপ্রেশন, অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে রাশিমালা এটা, আর সিজিএস পদ্ধতিতে রাশিমালা হলো এটা। এবার যদি অন্য কোনো মাধ্যম থাকে, ধরা যাক কাঁচ বা জল, এই সমস্ত মাধ্যম রয়েছে, তখন কিন্তু এটা আর হবে না। এই যে কনস্ট্যান্টটা হলো, এই কনস্ট্যান্টের সঙ্গে একটা কিছু গুণ করতে হবে। সেটা কি না? সেটা হলো আপেক্ষিক তড়িৎভেদ্যতা। এইটার সঙ্গে আমি যখন অন্য মাধ্যম বলবো, এটা হচ্ছে শূন্য মাধ্যমে ছিল, এবারে হচ্ছে কোনো মাধ্যম, এটাকে বলবো যে কোনো মিডিয়াম। যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে আমি বলবো 1/4πε0 × K Q1 Q2 R²। এবার তুমি বুঝতে পারছো কেন আমি বলেছিলাম যে এখানে K1 লিখছি। K কনস্ট্যান্ট লেখা হয় সাধারণত, এখানে K1 কেন লিখছি না? আমার এখানে K একটা লাগবে, এখানে K দিতে হবে, তাকে প্রকাশ করা হয় সবসময়। এই চিহ্নটা সব জায়গায়, সব বইতে থাকে, এটাকে চিনতে হবে, এই কারণে এখানে K। এই ε0 এর সঙ্গে যে K গুণ হলো, অ্যাকচুয়ালি এটা কি না? ε0 × K কে আমরা লিখবো এপসাইলন, অর্থাৎ মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটা হবে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ε/ε0। এপসাইলন, এটাকে এরকম লিখবো, এপসাইলন লিখবো, ε/ε0, এটাকে বলা হয় মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, এই মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা ε/ε0। এই এপসাইলন আর দিয়েও লেখা হয়। ε/ε0, এখান থেকে তুমি কি পাচ্ছ? ε/ε0 সমান k। এই k বা এপসাইলন আর যায়, এটা আপেক্ষিক বলে এটাকে রিলেটিভ, ই এপসাইলন রিলেটিভ বলছে। এই k টা যখন বলা হচ্ছে বা ε0, k যা ε0 তাই। এইটা হলো পরাবৈদ্যুতিক মাধ্যম। যে মাধ্যমটা আমি নিয়েছি, জল বা কাঁচ যাই হোক না কেন, এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটাকে যেমন মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলা হয়, তেমনি এর আরেকটা নাম আছে, এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, বা হচ্ছে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে এই k এর ভ্যালুটা আলাদা। তোমরা এখন দেখলে, এখন পজ করে তোমরা এটা লিখে নিতে পারো। তারপরের অংশ আমি তোমাদেরকে বলছি। দেখো এই k = 1 হবে, তাহলে কিসের জন্য? না, এই মিডিয়ামটা যখন এয়ার হবে, মিডিয়ামটা যখন এয়ার হবে, তখন আমি k = 1 করব। k এর ভ্যালু প্রায় 81 হয়, মিডিয়ামটা যখন হবে 1, জল যখন হবে। আর k এর ভ্যালু প্রায় 7 to 8 হবে যখন কাঁচ, গ্লাস। এইগুলো তুমি মনে রাখবে। একটা জিনিস তুমি দেখলে যে k এর ভ্যালুটা কিন্তু 1 এর থেকে বেশি হয়, k অলওয়েজ গ্রেটার দেন 1 হয়। তোমরা যখন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পড়বে, তরঙ্গের যে ধর্ম পড়বে, সেখানে তুমি বুঝতে পারবে যে k এর ভ্যালুটা কেন 1 এর থেকে বেশি হয়। তোমরা মাধ্যমের পরাবৈদ্যুতিক, যে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক
ধ্রুবকের মান তোমরা জানলে কি একের থেকে বেশি। অর্থাৎ আমি দুটো আধান রেখেছি Q1 আর Q2, এদের মধ্যে বায়ু যদি থাকে তাহলে যে বল সেটা যদি F এয়ার হয়, সেই দুটো আধানকে আমি একই দূরত্বে রাখবো। তার মধ্যে যদি জল থাকে তখন আমি F ওয়াটার বলবো। জল থাকলে কি হবে, এর আকর্ষণ বিকর্ষণের মানটা বাড়বে না কমবে? এরও দূরত্ব যা আর এরও দূরত্বটা আর। বলো দেখি, পজ করে বলো, মনে করো, চিন্তা করো, তারপরে তুমি দেখে নাও। দেখো এখানে কে এর মান একের থেকে বেশি, এটা হরে আছে, নিচে আছে। কে এর মান যখন এই সংখ্যাগুলো হবে একের থেকে বেশি হবে, তখন এর ভ্যালুটা, টোটাল ভ্যালুটা কমে যাবে। অর্থাৎ অন্য বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যমে যদি রাখা হয়, তখন এই ভ্যালুটা অর্থাৎ স্থির তড়িৎ আকর্ষণ বলের মানটা কমে যায়। একদম ক্লিয়ার। আর কিন্তু এখানে কিচ্ছুটি আমার বলার নেই। এবারে আমি চলে যাব যে এই যে বলটা আকর্ষণ বল, এই বল, এই মহাকর্ষীয় বলের সঙ্গে কি এর সাদৃশ্য রয়েছে আর কি বৈসাদৃশ্য রয়েছে। মহাকর্ষীয় বা মহাকর্ষ বল আর হচ্ছে স্থির তড়িৎ বল। এতক্ষণ আমরা যে বল বললাম সেটাকে স্থির তড়িৎ বল বলে বা হচ্ছে কুলম্বীয় বল বলে। কুলম্বীয় বল, এদের মধ্যে সাদৃশ্য কি না, দেখো এরা উভয়ই হচ্ছে, এই বলটা ছিল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এখানেও বলটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে বল ছিল ভর দুটোর গুণফলের সমানুপাতিক, এখানে বলের মান নির্ভর করছে আধান দ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ এদের মধ্যে মিল রয়েছে, বেশ ভালোই মিল রয়েছে। কিন্তু একটা জিনিস তুমি দেখেছো যে মহাকর্ষ বল যে কোনো মাধ্যমে এর মান অভিন্ন, একই থাকে, এর মান একই থাকে। আর এখানে তুমি দেখতে পাবে স্থির তড়িৎ বল বা কুলম্বীয় বল এখানে মাধ্যমের উপর নির্ভর করে, মাধ্যমের উপর এর মান নির্ভর করে। তাহলে এইগুলো হচ্ছে সাদৃশ্য। এরা ব্যস্ত বর্গ সম্পর্ক, এটাকে বলা হয় কি, তোমাদেরকে পরীক্ষা লিখতে হবে ব্যস্ত বর্গ সম্পর্ক। উভয়ই ব্যস্ত বর্গ সম্পর্ক মেনে চলে। আরেকটা জিনিস দেখো, এরা মাধ্যমের উপর নির্ভর করছে, বিভিন্ন মাধ্যমে, যে কোনো মাধ্যমে শূন্য হোক যাই হোক, এটা হচ্ছে মাধ্যমের উপর নির্ভর করে না মহাকর্ষ বলটা, এই জন্য এটাকে বলা হয় সার্বজনীন বল। আরেকটা ব্যাপার তুমি লক্ষ্য করো, তুমি পড়েছো যে মহাকর্ষ বল সবসময় আকর্ষণ, এখানে কোনো বিকর্ষণ হয় না, আকর্ষণ সবসময় হয়। বিকর্ষণ নৈব নৈবচ্চ, কখনোই বিকর্ষণ হয় না। আর কুলম্বীয় বলের ক্ষেত্রে আকর্ষণও হয় আবার বিকর্ষণও হয়। সমধর্মী আধান বিকর্ষণ হয় আর বিপরীতধর্মী আধানের ক্ষেত্রে আকর্ষণ হয়। এই হলো ব্যাপার। হ্যাঁ, এখানে আকর্ষণ বিকর্ষণ উভয় হতে পারে, এখানে বিকর্ষণ হয়। এবারে প্রকৃতিতে যত ধরনের বল আছে, চুম্বক বল, স্থির তড়িৎ বল, মহাকর্ষ বল, এরকম অনেক ধরনের বল আছে। নিউক্লিয় বল তোমরা পড়েছো। এদের মধ্যে সবচেয়ে ক্ষীণ, ভীষণ দুর্বল, হ্যাঁ, এই বলের মান হচ্ছে, এটা হচ্ছে ভীষণ ক্ষীণ, আর এটা হচ্ছে বেশ শক্তিশালী বল। হ্যাঁ, এই বলটা কিন্তু অনেক বেশি স্ট্রং, এটা হচ্ছে স্ট্রং ফোর্স, শক্তিশালী বল, আর এটা হচ্ছে উইক ফোর্স, মানে এ হচ্ছে দুর্বল বল। এই হলো এই স্থির তড়িৎ আকর্ষণ বলের স্বরূপ। আজকে আমরা এই স্থির তড়িৎ আকর্ষণ বল, আধানের ধারণা, আধানের একক এবং কুলম্বের সূত্রের ব্যাখ্যা, দুটো আধানের মান যত বেশি হবে তত তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলের মান বেশি হবে, দূরত্ব যত বেড়ে যাবে তত আকর্ষণ বিকর্ষণ বলের মান কমবে, এবং মাধ্যম থাকলে তার আকর্ষণ বিকর্ষণ বলের মান কমে যাবে, যদি বায়ু মাধ্যম থাকে সবচেয়ে বেশি হবে। এই সমস্তগুলো আমরা জানলাম। এবার এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এইটার ব্যাপারে আর একটু বলে নেওয়া মনে হয় ভালো, আমি বলে দিই। দেখো বায়ু মাধ্যম যদি থাকতো, এখানে দুটো আধান Q1 আর Q2 রয়েছে, তাদের মধ্যে দূরত্ব, আর এখানে বায়ু মাধ্যম আছে, তখন তাদের মধ্যে আকর্ষণ বলের মান হতো কত, এটা যদি আমি সিজিএস পদ্ধতিতেই দিই Q1 Q2/r² আমি লিখতাম। আর যদি অন্য কোনো মাধ্যম থাকতো, যদি মাধ্যমই দিয়ে দিই, মিডিয়াম FM দিয়ে দিই, তখন কি হবে, Q1 Q2/4πε0, এখানে লিখিনি, 4πε0 জায়গায় এখানে 1 লিখেছি, কিন্তু K একটা থাকবে, K × r², এটা হচ্ছে অন্য মাধ্যম থাকতো। এটা হলো অন্য মাধ্যম, Q1 আর Q2 অন্য মাধ্যমে রয়েছে। এবার এটা দিয়ে যদি ভাগ করি, F air বাই F medium সমান হবে Q1 Q2/r²।
ইন্টু এটাকে উল্টে যাবে কে আর স্কোয়ার বাই কিউ ওয়ান কিউ, এটাকে এটা দিয়ে ভাগ করছি, ভাগ করলে কি হয় ভগ্নাংশটা উল্টে যায়, কিউ ওয়ান কিউ টু চলে যাবে, কেটে যাবে, আর স্কোয়ার কেটে যাবে, কে হবে। এখান থেকে আমি পরাবৈদ্যুতিক ধ্রুবকের আমরা সংজ্ঞা লিখতে পারবো। পরাবৈদ্যুতিক ধ্রুবক তোমরা সংজ্ঞাটা তৈরি করে নিতে পারবে যে দুটো আধানকে বায়ুতে রাখলে যে বল তাদের মধ্যে প্রযুক্ত হয় সমান দূরত্বে রাখা হলে এবং তাদের মধ্যে কোনো মাধ্যম রাখা হলে তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে তাদের অনুপাতকে বলা হয় ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। দুটি আধানকে নির্দিষ্ট দূরত্বে রাখলে তাদের মধ্যে স্থির তড়িৎ বল এবং ওই দুটি আধানকে একই দুটি আধানকে বায়ুতে নির্দিষ্ট দূরত্বে রাখলে তাদের মধ্যে স্থির তড়িৎ বল এবং ওই দুই আধানকে একই দূরত্বে অন্য মাধ্যমে রাখলে বা কোনো মাধ্যম, অন্য মাধ্যম বলবো না, এখানে সেই মাধ্যমটা বলবো, তো কোনো মাধ্যমে রাখলে তাদের মধ্যে স্থির তড়িৎ বল এই দুইয়ের অনুপাতকে উক্ত মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। ঠিক আছে, এটা তোমরা লিখে নেবে, তোমরা পজ করে করে দেখবে, প্রত্যেকটা অংশ তোমরা ভাববে, ভেবে করবে। এখান থেকে কোশ্চেন আসতে পারে দুটো বিন্দু আধানের উভয়ের মান দ্বিগুণ করা হলো, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ মান কত গুণ হবে? দুগুণ, 4 গুণ হয়ে যাবে। দুটো বিন্দু আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ করা যাবে, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের মান কত হবে? না 1/2 আগের থেকে 1/4 হয়ে যাবে। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আগে যা ছিল তার 1/4 হয়ে যাবে। এইভাবে কিছু প্রবলেম বা কিছু প্রশ্ন এখান থেকে করতে পারে। যাকে প্রবাহী তড়িতের কোনো বিষয় আজকে আলোচনা হলো না। প্রবাহী তড়িৎ জানতে গেলে আমাদেরকে জানতে হবে কি আধান, সেই কিউ এর ব্যাপারে জানার জন্য কিন্তু আমাদের এই বিষয়গুলো আলোচনা করতে হলো। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা রাখলাম।